মায়াবতী গ্রামের এক নির্জন জঙ্গলের কোণে বাস করত এক গরিব কাঠুরে। নাম তার বংশীরাজ। মানুষটি ছিল পরিশ্রমী, কিন্তু ভাগ্যের চাকা যেন তার দিকে কখনোই ঘুরত না। সংসারে ছিল অভাব আর কষ্টের শেষ নেই। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই কাঁধে কুড়াল তুলে বেরিয়ে পড়ত সে বনে কাঠ কাটতে। শীত হোক, গরম হোক কিংবা বৃষ্টি, বংশীরাজ কোনোদিন কাজ ফাঁকি দিত না। তার একটাই কথা, যতক্ষণ হাতে জোর আছে ততক্ষণ পেটের জন্য লড়াই চলবেই। একদিন সকালবেলা আকাশ ছিল মেঘে ঢাকা, বাতাসে ছিল অদ্ভুত এক শীতলতা। দূর থেকে বাজ পড়ার গর্জন ভেসে আসছিল, হালকা বৃষ্টি পড়ছিল। তবুও বংশীরাজ থামল না। সে মনে মনে ভাবল, আজ যদি একটু বেশি কাঠ কেটে ফেলতে পারি, কাল 2 দিন আরামে চলবে। এভাবেই সে জঙ্গলের গভীরে ঢুকে গেল। অনেকক্ষণ হেঁটে অবশেষে চোখে পড়ল এক বিশাল মোটা গাছ। গাছটা যেন আশেপাশের সব গাছের চেয়ে আলাদা। পাতাগুলো ঝলমল করছিল, আর গাছের গায়ে যেন হালকা সোনালি আভা। বংশীরাজের মনে কোনো দ্বিধা ছিল না। সে কুড়ালটা তুলে গাছটিতে প্রথম কোপ মারল। দ্বিতীয় কোপ মারতেই গাছটা কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে ঝলমলে আলো ছড়িয়ে পড়ল চারদিকে, আর সেই আলো থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক অলৌকিক রূপবতী পরী। ভয় পেও না বংশীরাজ, আমি এই বনের রক্ষক পরী, মায়াবতী। 100 বছর ধরে এই গাছের ভেতরে আমি বন্দী ছিলাম। আজ তোমার কুড়ালের কোপেই আমি মুক্তি পেলাম। আমি তো জানতাম না পরিমা, তোমার কোনো ক্ষতি করতে চাইনি। তুমি পবিত্র হৃদয়ের মানুষ বলেই আমি তোমার সামনে আবির্ভূত হয়েছি। তোমার দুঃখ কষ্ট আমি জানি বংশী। তুমি চাইলে আমি তোমার সব কষ্ট দূর করে দিতে পারি। বংশী চুপচাপ দাঁড়িয়ে থাকল। মনের ভেতর চলল দ্বন্দ্ব। সে গরিব ঠিকই, কিন্তু লোভী নয়। আমি কিছু চাই না পরিমা, শুধু চাই আমার পরিবার যেন না খেয়ে না মরে। পরী তখন খুবই আবেগপ্রবণ হয়ে পড়ল। সে বুঝল এই মানুষটা স্বার্থপর নয়, বরং শত নিষ্পাপ হৃদয়ের। বংশীরাজ, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, কিন্তু মনে রেখো, আমার দেওয়া উপহার যেন কোনোদিন অন্যায় কাজে ব্যবহার না করো। এমন কথা বলে পরী কাঠুরেকে একটি উজ্জ্বল কুড়াল দিল। এই কুড়াল দিয়ে তুমি যতই গাছ কাটো, সেই গাছ আবার নিজে থেকেই গজিয়ে উঠবে। বন কখনো খালি হবে না, আর তোমার ঘরেও কোনোদিন অভাব থাকবে না। বংশী অবাক হয়ে তাকিয়ে রইল পরীর দিকে। তুমি আমার জীবনে পরম আশীর্বাদ পরিমা। আমি কখনো তোমার এই উপকার ভুলব না, আর তোমার দান কোনোদিন অপব্যবহারও করব না। আমি তোমার পাশে থাকব, যতদিন তুমি সততার পথ ধরে রাখবে বংশীরাজ। এই কথা বলেই পরী ধীরে ধীরে মিলিয়ে গেল। পরীর আশীর্বাদ সঙ্গে নিয়ে বংশী জঙ্গলের গাছপালা কেটে জঙ্গলের পথ ধরে বাড়ির দিকে রওনা দিল। আর এই দিকে বংশীর বউ আর বাচ্চা অধীর হয়ে রাস্তার দিকে চেয়েছিল, কখন ফিরবে তাদের প্রিয় মানুষটি। এত দেরি করলি কেন গো? আজ তো এখনো রান্না বসানো হয়নি। ঘরে কাঠ নেই। কাঠ ছাড়া আমি রান্না করব কিভাবে? কোনো চিন্তা করো না গিন্নি, আজ থেকে আমাদের ঘরে আর অভাব থাকবে না। বংশী মাথা থেকে কাঠের বোঝাটা নামালো, কিন্তু আশ্চর্য, কাঠের টুকরোগুলোর গায়ে সোনার মতো ঝিলমিল করছে। এটা দেখে রাজবংশীর ছেলে শিবু অবাক হয়ে বলল, বাবা, এই কাঠগুলো এত চকচক করছে কেন? এগুলো দিয়ে কি রান্না করা যাবে? হ্যাঁ বাবা, রান্না করা যাবে। এই কাঠ দিয়ে অনেক কিছুই সম্ভব। বংশীর বউ বেশি কিছু না ভেবে কাঠগুলো নিয়ে রান্নাঘরের দিকে গেল, কিন্তু রান্না করতে গিয়ে দেখল কাঠ থেকে সুগন্ধি গন্ধ বের হচ্ছে। আর আশ্চর্যের বিষয়, আজ আগের দিনের চেয়ে অনেক দ্রুত ভাত রান্না হয়ে গেল। সেই রাতে পরিবারটি পেট পুরে খেয়ে তৃপ্তি পেল। পরদিন থেকে রাজবংশী প্রতিদিন বন থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করতে লাগল। কিছুদিনের মধ্যেই গ্রামের লোকজনের চোখে পড়ল বিষয়টা। দেখেছিস রামু,
রাজবংশী এখন প্রতিদিন কত কাঠ এনে বিক্রি করছে। মনে হয় ওর ঘরে অনেক টাকা জমে গেছে। আমার তো মনে হয় রমেশ, ও কোনো অলৌকিক শক্তির আশীর্বাদ পেয়েছে। এমন গুঞ্জন সারা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। এই খবর একসময় পৌঁছে গেল গ্রামের জমিদারের কানে। কিন্তু জমিদার ছিল অত্যন্ত লোভী ও নিষ্ঠুর মানুষ। গরিবের পরিশ্রম লুটে খাওয়াই ছিল তার অভ্যাস। খবর শুনে তার মনে খারাপ মতলব জাগল। সে তার দাসকে পাঠালো রাজবংশীর বাড়িতে। শুনছো রাজবংশী, আছো নাকি বাড়িতে? বাইরে এমন ডাকে রাজবংশী বেরিয়ে এলো। বলুন, এমন ডাকাডাকি করছেন কেন? জমিদার বাবু তোমাকে ডেকেছেন, আমার সাথে চলো। কিন্তু কি কারণে? তা আমি জানি না, তবে বাবু এখনই যেতে বলেছেন। রাজবংশী আর দেরি না করে দাসের সঙ্গে জমিদারের বাড়িতে পৌঁছালো। এসো রাজবংশী, কেমন আছো? ভালো আছি বাবু। বলুন, কি বলার জন্য ডেকেছেন? শুনেছি তুমি এখন জঙ্গল থেকে খুব ভালো মানের কাঠ নিয়ে আসো, আর সে কাঠ বাজারে খুব বিকোচ্ছে। তাই বলছিলাম, আজ থেকে যত কাঠ আনবে সব আমার দোকানে বিক্রি করবে। কিন্তু কেন জমিদার বাবু? কেন জিজ্ঞেস করছো? আমি বলেছি মানে বলেছি, আমার কাছে বিক্রি করবে, নইলে তুই জানিস আমি কি করতে পারি। রাজবংশী খুব ভয় পেল। মনে মনে ভাবল, যদি জমিদার বাবুকে কাঠ বিক্রি না করি তবে সে নিশ্চয়ই আমাকে কষ্ট দেবে। শেষমেশ কোনো উপায় না দেখে রাজবংশী বলল, ঠিক আছে বাবু, তাই হবে। বলে রাজবংশী বাড়ি ফিরে এসে সব ঘটনা বউকে জানালো। এ তো সর্বনাশের লক্ষণ গো। জমিদার যদি জানতে পারে কাঠগুলোর রহস্য, তবে তো সে তোমাকে শেষ করে দেবে। তাই তো ভাবছি গিন্নি, আমি তো পরিমাকে প্রতিশ্রুতি দিয়েছি, তার আশীর্বাদ কোনো খারাপ কাজে ব্যবহার করব না। কিন্তু এখন কি করব বুঝে উঠতে পারছি না। হঠাৎ ঘরের ভেতর এক আলোকোজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। আলো থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই বনরক্ষক পরী। রাজবংশী, তুমি বিপদে আছো আমি জানি, কিন্তু ভয় পেও না। যতদিন তুমি সততার পথে থাকবে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে রক্ষা করব। কিন্তু মনে রেখো, লোভ মানুষকে অন্ধ করে দেয়। তোমার সবচেয়ে বড় শত্রু হবে সেই লোভ। জমিদারের আসল শত্রু কিন্তু তুমি নও রাজবংশী, শত্রু হচ্ছে তার নিজের লোভ। পরীর কথা শুনে রাজবংশীর মনে এক আশ্চর্য শান্তি নেমে এলো। কিন্তু পরীর শেষ কথাগুলো তার চিন্তায় ঘুরতে থাকলো। কাল এমন করেই কেটে যেতে লাগলো। রাজবংশী তার সততা ও পরিশ্রম নিয়ে প্রতিদিন বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করত। আশপাশের প্রতিবেশীরাও ওর কাছ থেকে কাঠ কিনে খুশি থাকত, কারণ রাজবংশীর কাঠে আগুন সহজে জ্বলত, রান্নাও খুব দ্রুত হয়ে যেত। ক্রমে ক্রমে গ্রামে রাজবংশীর সুনাম ছড়িয়ে পড়ল। কিন্তু এই সুখের সময়টাই একজনের সহ্য হলো না। সে হলো গ্রামের জমিদার রঘু। ওই গরিব রাজবংশী ছেলেটা হঠাৎ এত বড় লোক হয়ে উঠল কিভাবে? নিশ্চয়ই বনে কোনো গুপ্ত রহস্য আছে, না হলে এত কাঠ পাওয়া অসম্ভব ব্যাপার। জমিদার বাবু, যদি আপনি চান আমি রাজবংশীকে অনুসরণ করতে পারি। সে কোথায় যায়, কোথা থেকে কাঠ কেটে আনে, সব জেনে নেব। আচ্ছা, তাই করো। আমি নিশ্চিত ওর কাছে কোনো গোপন বস্তু আছে। ওটা যদি আমি পেয়ে যাই তবে আমি হব এই গ্রামের আসল রাজা। পরদিন সকালেই রাজবংশী প্রতিদিনের মতো কুড়াল কাঁধে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। আর তার পেছনে চুপি চুপি অনুসরণ করল জমিদারের দাস হরিদাস। রাজবংশী জঙ্গলে গিয়ে কাঠ কাটতে শুরু করল। কিছুক্ষণ পর গাছের ডালগুলো একত্র করে রাখল। হঠাৎই দেখা গেল মুহূর্তের মধ্যেই সেই গাছ আবার নতুন করে গজিয়ে উঠল। হরিদাস নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। কিছুক্ষণ সব দেখে
দ্রুত জমিদারের বাড়িতে দৌড়ে গেল। জমিদার বাবু, জমিদার বাবু! কি হলো বলো? আমি যে কাজ দিয়েছিলাম ঠিকঠাক করতে পেরেছো তো? হ্যাঁ বাবু, আমি রাজবংশীকে অনুসরণ করেছি। ওর হাতে একটা অদ্ভুত কুড়াল আছে। ওই কুড়াল দিয়ে গাছ কাটলেই মুহূর্তে সেই গাছ আবার গজিয়ে ওঠে। তাহলে আমি ঠিকই ভেবেছিলাম। ওর কাছে জাদুর কুড়াল আছে, ওটাই ওর ধন সম্পদের রহস্য। জমিদার মনে মনে পরিকল্পনা করল, যেভাবেই হোক ছলে বলে কৌশলে ওই কুড়ালটা আমাকে পেতেই হবে। সেই দিনই বিকেলে সে রাজবংশীর বাড়িতে গেল। রাজবংশী, আছো ঘরে? জি, বলুন জমিদার বাবু, কিছু প্রয়োজন? শুনেছি তোমার কাঠের ব্যবসা বেশ চলছে। যদি কাঠ বেশি থাকে আমাকে দিও, আমি তোমাকে ভালো দাম দেব। চাইলে তোমার সব ঋণও পরিশোধ করে দেব। জমিদার বাবু, আমার কোনো ঋণ নেই। আমি বাজারে সবার কাছেই সমান দামে কাঠ বিক্রি করি। কাউকে ঠকিয়ে আমি সুখ পাব না। রাজবংশীর মুখে এমন কথা শুনে জমিদার লজ্জায় ও রাগে লাল হয়ে গেল। কিছু না বলে সে সোজা বাড়ি ফিরে গেল, কিন্তু তার মনটা তখনও লোভে ভরে আছে। রাত গভীর, সবাই ঘুমে। ঠিক তখনই জমিদারের দাস চুপি চুপি রাজবংশীর বাড়ি থেকে সেই জাদুর কুড়াল চুরি করে নিয়ে পালিয়ে গেল। হায় হায়, শুনছো গো বংশী, তোমার কুড়ালটা নেই, কেউ বোধহয় চুরি করে নিয়েছে। অন্যদিকে জাদুর কুড়াল পেয়ে জমিদার আনন্দে আত্মহারা। মনে মনে বলে, এই কুড়াল দিয়ে আমি যত কাঠ চাই কেটে নিতে পারবো। বন আর শেষ হবে না, আমি হব গ্রামের রাজা। পরদিন ভোরে জমিদার কুড়াল হাতে জঙ্গলে গেল। গাছে প্রথম কোপ মারতেই গাছটা পড়ে গেল ঠিকই, কিন্তু আর নতুন করে গজাল না। হঠাৎ চারদিক কালো হয়ে গেল। ঝড় বৃষ্টি শুরু হলো। বজ্রপাত কাঁপিয়ে দিল পুরো বন। ও বাবা, এ কি হচ্ছে আমার সাথে? ঠিক তখনই গাছের ভেতর থেকে আলোকিত রূপে আবির্ভূত হল পরী মায়াবতী। রঘু, এই কুড়াল তোমার নয়। তুমি লোভী, অন্যায়কারী। আমি এই কুড়াল রাজবংশীকে দিয়েছিলাম তার সততার পুরস্কার হিসেবে, আর তুমি সেটা চুরি করেছ। তুমি এক চোর। দয়া করো পরিমা, আমি শুধু একটু বড় লোক হতে চেয়েছিলাম। অন্যের পরিশ্রম চুরি করে ধন চাও? মানুষের সাথে অন্যায় করো? তাহলে তোমার এই পাপের শাস্তি এখনই পাবে। পরী রাগে লাল হয়ে উঠল। বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে জমিদারের হাত থেকে কুড়ালটা উধাও হয়ে গেল। রঘু, তোর যত সম্পত্তি দৌলত সব ছারখার হয়ে যাবে। তুই হবি গ্রামের সবচেয়ে গরিব মানুষ। আমি তোকে অভিশাপ দিলাম। এই কথা বলে পরী অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে রাজবংশী জঙ্গলে গিয়ে গাছের নিচে বসে কাঁদছে। পরিমা, আমি তোমার আশীর্বাদ রক্ষা করতে পারিনি, আমাকে ক্ষমা করো। তার চোখের জলে মাটি ভিজে গেল। ঠিক তখনই আলোকিত আলোয় পরী আবার আবির্ভূত হলো। রাজবংশী, তোমার কোনো দোষ নেই। তুমি লোভী নও, তুমি সততার পথ ছাড়োনি, তুমি সত্যিকারের সৎ মানুষ। পরিমা মৃদু হাসি দিয়ে আবার সেই জাদুর কুড়ালটি রাজবংশীর হাতে দিয়ে অদৃশ্য হয়ে গেল। এরপর কয়েক মাসের মধ্যেই রাজবংশী গ্রামের জমিদার হয়ে উঠল, আর অভিশপ্ত রঘু এখন ভিক্ষে করে বেড়ায়। সততা ও সৎ পথে থাকা মানুষ শেষ পর্যন্ত জয়ী হয়।